নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। ধর্মীয় মেরুকরণের ভোটে ফের উত্তর করিমগঞ্জ হাতছাড়া বিজেপির। হিমন্ত ডেউয়ে আসামে ছাড়কার কংগ্রেস। সংখ্যালঘু ভোটে সীমাবদ্ধ কংগ্রেস। 26-এর নির্বাচনে আসাম থেকে নিশ্চিহ্ন হবার পথে এআইইউডিএফ। স্বাধীনতার পর সবচেয়ে খারাপ ফলাফল কংগ্রেসের, জোট সঙ্গীকে সতর্ক করলেন অখিল গগৈ। জয়ের হ্যাট্রিক করে নিজ সমষ্টিতে পৌঁছে উল্লাসে মাতলেন বিধায়ক বিজয় মালাকার। বদরপুর রেলওয়ে স্টেশনে বিপুল পরিমাণে গাঁজাসহ আটক 2 যুবক। মেরুকরণের বুটে মর্যাদাপূর্ণ উত্তর করিমগঞ্জ আসন ফের হাতছাড়া হলো বিজেপির। শহরভিত্তিক বিধানসভা সমষ্টি হবার পরও জনবিন্যাসগত কারণে হারের মুখ দেখতে হলো শাসক দলের প্রার্থী সুব্রত ভট্টাচার্যকে। বরাক উপত্যকায় বিজেপির একমাত্র হিন্দু প্রার্থী হিসেবে হারের মুখ দেখতে হলো সুব্রত ভট্টাচার্যকে। উত্তর করিমগঞ্জ আসন দখল নিয়ে এবার সুব্রত ভট্টাচার্য প্রার্থী হবার পর থেকেই বিজেপি কর্মীদের মধ্যে এক উৎসাহের বাতাবরণ ছিল। তৃণমূল পর্যায়ে দলীয় কর্মীরা কাজ করে গেলেও জনবিন্যাসগত কারণে এই আসনে এবারও হারের মুখ দেখতে হলো বিজেপিকে। বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য নিজের হারের জন্য জনবিন্যাসগত কারণকে দায়ী করেছেন। 43,000 সংখ্যালঘু ভোট বেশি থাকায় তার হারের মূল কারণ বলেও উল্লেখ করেছেন তিনি। শুধু উত্তর করিমগঞ্জ নয়, পুরো রাজ্য জুড়েই এবার ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ভোট হয়েছে। বিরোধী দল কংগ্রেস সংখ্যালঘু ব্যতীত অন্যান্য জাতি জনগোষ্ঠীর ভোট লাভ করতে ব্যর্থ হয়েছে আসাম জুড়ে। কংগ্রেসের টিকিটে জয়লাভ করা 19 জন বিধায়কের মধ্যে 18 জন বিধায়কই সংখ্যালঘু সম্প্রদায়ের। সংখ্যালঘু অধ্যুষিত আসন ছাড়া অন্যান্য আসনে কংগ্রেসের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। একইভাবে উত্তর করিমগঞ্জ আসনে বিগত লোকসভা নির্বাচনে বিজেপি লিড নেবার পরও এবার জনবিন্যাসগত কারণে হারের মুখ দেখতে হলো বিজেপি প্রার্থী তথা জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যকে। হয়ে গেছে সেটা আমরা বলতে পারি না, কারণ আমরা রেজাল্টে দেখেছি অনেকক্ষণ টিকে ছিল, কিন্তু এটার একটা দীর্ঘমেয়াদী প্রভাব আছে। হয়তো কোথাও না কোথাও আমরা প্রতিবেশী তৈরি করতে পারিনি। এখানে দেখা যাচ্ছে যে ধর্মীয় মেরুকরণে যেন চলে যাচ্ছে, যেটা ভারতবর্ষের জন্য একটা খারাপ ইঙ্গিত বহ। হ্যাঁ, নিশ্চয়ই কাজে আসবে, কারণ যদি কাজ না করে, যে কোনো লোক যদি কাজ না করে তাহলে টিকে থাকবে কি করে? তাই কাজ তো ওনাকে করতেই হবে, এবং যেহেতু সাংবিধানিক পদে উনি যাচ্ছেন, তাই সংবিধানকে মাথায় রেখে ভারতবর্ষকে উন্নতির দিকে নিয়ে যাবার জন্য, আসামকে উন্নতির দিকে নিয়ে যাবার জন্য ওনাকে কাজ করতে হবে। এবং যদি দীর্ঘমেয়াদী উনি কাজে থাকতে চান তাহলে বেসিক নিডসগুলো আমাদের পূরণ করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আর একটু সুন্দর করার জন্য ওনাকে কাজ করতে হবে। এখন উত্তর করিমগঞ্জ আমরা বিগত 10 বছর থাকিয়া সরকার চলের, বিজেপি সরকার চলের, তো মানুষে আশা করছিল হয়তো যে উত্তর করিমগঞ্জর নাম, করিমগঞ্জ জেলার পর্যন্ত নাম বদলানি হয়েছে, শ্রীভূমি ও অর্থে বদলানি হয়েছে যে একটা সুন্দর ভূমি বানানি হইব, যার কারণে করিমগঞ্জ শহরের অনেক মানুষের সমর্থন করছিল। কিন্তু আজকে তার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে করিমগঞ্জ জেলা প্রত্যেকটা দিক দিয়া, রাস্তাঘাটের দিক দিয়া কইন, আপনি হসপিটালের দিক দিয়া কইন, প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার এখনও অনেক পিছনে, যার কারণে মানুষে দেখছে যে এই সরকারে শুধু উন্নয়নের নাম লর, কিন্তু কাজ আমরা অন্ততকে বিশেষ করে বরাকবেলি তথা করিমগঞ্জ কোনো ধরনের কাজ না, যার কারণে জনগণে এবার জবাব দিছেন। উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ তথা বরাকবেলি বিভিন্ন অঞ্চল মানুষে বেশির অংশ ভোটটা বিজেপির বিরুদ্ধে ভোট দিছেন। হয়তো কিছু ক্যান্ডিডেট জিতিয়ে আইসন যেহেতু সরকার চলের, যার কারণে আমরা উত্তর করিমগঞ্জ বিজেপির বিরুদ্ধে মানুষে ভোট দিছে। ও করতে দিছে যে কংগ্রেসের যে ক্যান্ডিডেট যে জাকারিয়া আহমেদ পান্না, অত্যন্ত কাজের মানুষ। বিজেপির বিধায়ক যে বিধায়ক প্রার্থী আসলা সুব্রত ভট্টাচার্য মহাশয়, তাইনও দেখছি কইসন যে কাজের মানুষ কাজ করবো। আমি আশা করি আর যে সরকার পক্ষ থাকিয়া সুব্রত মহাশয় আর আমরা যদি ইলেক্টেড জনতার প্রতিনিধি হিসাবে জাকারিয়া আহমেদ পান্না দুজনের যদি যৌথ অভিযান থাকে করিমগঞ্জ জেলাত, তাহলে আমরা আশা করি যে করিমগঞ্জ জেলার উন্নয়ন কোনো দিক দিয়ে কম হইতো না। আশা করি আর এই 5 বছরের ভিতরে অন্ততপক্ষে যে আমরা রাস্তাঘাটের যে সমস্যা, পানীয় জলের যে সমস্যা, বিদ্যুতের যে সমস্যা, স্বাস্থ্যর যে সমস্যা, এরপরে শিক্ষা দীক্ষার যে সমস্যা, এইগুলা অন্ততপক্ষে সমাধান হইব। আমি একটা পান্না জাকারিয়া আহমেদ পান্নার উপরে মানুষের বিশ্বাস করছে। আর একটা রিজন হইল এর বাবা MLA আসলা বদরপুর সমষ্টির। বদরপুর সমষ্টির দেখা গেছে যে বিগত দিনও অনেক রাস্তাঘাট যে বন্ধের মাঝে দিয়া, যে তাত কোনো চিনবর্ণ আসিল না, ওদিকেও রাস্তাঘাট হয়েছে। ও হিসাবে এজন কর্মবীর বিধায়ক হিসাবে ও বিধায়কের পুত্র মানুষে এটা বিশ্বাস করছে শহর অঞ্চলে যে হিন্দু সম্প্রদায়ের মানুষে এই সরকার বিজেপি হিন্দু হওয়ার পরেও যে মানুষ তার বিরুদ্ধে গিয়ে এই ভোট দিছে,
তার নিশ্চয় কোনো কারণ আছে। মানুষে দেখে বুঝে যে 100টা সিট দিয়া বিজেপি জিতবো আসামও, কিন্তু করিমগঞ্জের মানুষ এটা দেখছে না। করিমগঞ্জের মানুষে দেখছে যে আমরা 100 খালি সিট কর, কিন্তু আমরা তো কোনো লাভ হন না। যার কারণে করিমগঞ্জ শহর অঞ্চলের মানুষ এবার যেভাবে জোরদারভাবে পান্নারে ভোট দিছন, এটার লাগিয়ে করিমগঞ্জ শহরের মানুষের একটাও রিজন হইল উন্নয়ন। দেখুন, নর্থ করিমগঞ্জের মধ্যে আমি যদি বলি, আমাদের জাকারিয়া আহমেদ পান্না ইজ এ গ্রাসরুট লেভেল ওয়ার্কার, এবং তার সাথে মানে যেরকম হিন্দু ভোটার সেইভাবে আজকে সংখ্যালঘু ভোটার সবার সাথে তার একটা মানে সামাজিক সম্পর্ক রয়েছে বা আন্তরিকতা রয়েছে, যেটার প্রতিফলন হয়েছে কিন্তু উত্তর করিমগঞ্জের সেই মানে ভোট প্রক্রিয়া। 26,000 ভোটে আজকে জাকারিয়া আহমেদ পান্না গতকাল জয়ী হয়েছেন, এবং সেটা জানা ছিল, কিন্তু 26,000 ভোটে জয়ী হয়েছেন তার মানে এটাই যে হিন্দু পিপল বিজেপিকে বিট্রে করেছে। এই যে নীতিকথার মুখে যে নীতির কথা বলা, বিজেপি নেতৃত্ব, করিমগঞ্জের যারা বিজেপি নেতৃত্ব রয়েছেন, সুব্রতবাবু ইলেকশন কন্টেস্ট করেছেন, আজকে সুব্রতবাবুর হার মানে খেলায় হার জিত থাকে, হার হয়েছে। আজকে এখানের মধ্যে উনি নিজেই বলেছেন, গতকালকে আপনারা স্টেটমেন্টে আশা করি আপনারা দেখতে পেয়েছেন, সুব্রতবাবু নিজেই বলেছেন যে ওনার দলের মানুষই ওনাকে হারিয়েছে। তো সেটাই আলটিমেটলি ওনারা নীতিকথার মানে কথা বলেন, মুখেই বলেন, এবং এটা উত্তর করিমগঞ্জের রেজাল্টে পুরো প্রতিফলিত হয়েছে। ভোটাররা পান্নাকে মানে ভোট দিয়ে জয়যুক্ত করে সেটা বুঝিয়ে দিয়েছে যে সাম্প্রদায়িকতার রাজনীতিতে উত্তর করিমগঞ্জবাসী বিশ্বাসী নয়। হিমন্ত ঢেউয়ে ভেসে গেল কংগ্রেস, নির্বাচনী ময়দানে ব্যর্থ বিজেপি শিবির, শাসক দলের একচেটিয়া প্রাধান্য। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে কংগ্রেস কার্যত ভেঙে পড়েছে। যতদিন হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন, ততদিন কংগ্রেস রাজ্যে মাথা তুলে দাঁড়াতে পারবে না, এমনটাই রাজনৈতিক মহলের মত। বর্তমানে কংগ্রেসকে মিয়ার দল বলেও আখ্যা দেওয়া হচ্ছে। আসাম বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শাসক দল শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছে, অন্যদিকে বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আসামে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছে। বরাক উপত্যকা থেকে ব্রহ্মপুত্র উপত্যকা পর্যন্ত কয়েকটি সংখ্যালঘু অধ্যুষিত আসন ছাড়া কংগ্রেস উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি। নির্বাচনের ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে রাজ্যে কংগ্রেস কার্যত ভরাডুবির মুখে পড়েছে। বরাক অঞ্চলের 4টি সংখ্যালঘু আসন কংগ্রেসের দখলে গেলেও অন্য কোথাও তারা জয়ের কাছাকাছি পৌঁছতেও সক্ষম হয়নি। পাতারকান্দি কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, শাসক দলের এই জয় সম্পূর্ণরূপে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বের ফল। তার বক্তব্য অনুযায়ী যতদিন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন কংগ্রেসের পক্ষে আসামে পুনর্জীবিত হওয়া কঠিন হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসকে পুনরায় শক্তিশালী হয়ে উঠতে হলে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। 100% আমাৰ সকলোৰে জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰীৰ হাতত ধৰাশায়ী কংগ্ৰেছ। আৰু মই ক'লোঁ নহয় যে যিমান দিনলৈকে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে বিৰাজমান থাকিব, ইমান দিনলৈকে কংগ্ৰেছ দেখা নাপাব। আৰু এই মিয়াৰ দলটোতো আৰু মানে মাথা উঠাই কৰিব নোৱাৰে। লৈকে সকলোৰে শ্ৰদ্ধাৰ জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় মুখ্যমন্ত্ৰী হিচাপে থাকিব, ইমান দিনলৈকে কংগ্ৰেছ আপোনালোকে দেখি নাপাব। আৰু বিশেষকৈ কংগ্ৰেছ যে এটা মিয়াৰ দল, এইটো আজি উপলব্ধি কৰিব পাৰিছে, গোটেই ৰাইজে উপলব্ধি কৰিব পাৰিছে যে কংগ্ৰেছ কি দল, এইটো মিয়াৰ দল। এইকাৰণে গোটেই অসমৰ ৰাইজে প্ৰত্যাখ্যান কৰিছে। আৰু সকলে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী, সকলো শ্ৰদ্ধাৰ জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক যে আশীৰ্বাদ গোটেই অসমৰ ৰাইজে দেখালে, যে বিশ্বাস দেখালে, তাৰ কাৰণে আমি কৃতজ্ঞতা যাচিছোঁ। আৰু বিশেষকৈ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ৰ নেতৃত্বত অসমখন আৰু দ্ৰুত গতিত, তড়িৎ গতিত আৰু ডেভেলপমেণ্টত আগবাঢ়ি যাব, এইটো আমাৰ বিশ্বাস আছে। আসামের রাজনীতিতে একসময় সংখ্যালঘুদের মসিয়া হয়ে ওঠা এআইইউডিএফ এবার বিধানসভা নির্বাচনে আসাম থেকে প্রায় নিশ্চিহ্ন। 2005 সালের 3 অক্টোবর ধর্মীয় নেতা তথা আতর কিং বদরুদ্দিন আজমলের উদ্যোগে প্রতিষ্ঠিত এই দলটি প্রথমবার
2006 সালের নির্বাচনে 10টি আসন জিতে নজর কেড়েছিল, কিন্তু সাম্প্রতিক নির্বাচনে ছবিটি সম্পূর্ণ ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। এক সময়ের শক্তিশালী এই দল কার্যত ভরাডুবির মুখে পড়ে মাত্র 2টি আসন জয়লাভ করতে সক্ষম হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংখ্যালঘু ভোট ব্যাংকের বড় অংশ এআইইউডিএফ থেকে সরে যাওয়াই এই পতনের প্রধান কারণ। 2021 সালের নির্বাচনে বরাক উপত্যকা থেকে 5টি আসন জিতে এআইইউডিএফ শক্ত অবস্থান তৈরি করেছিল বরাক উপত্যকা জুড়ে, কিন্তু এবার সেই বরাকেই দলটি কার্যত অস্তিত্ব সংকটে পড়েছে। বহু এলাকায় এআইডিএফ প্রার্থীদের নোটার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে বলেও রাজনৈতিক মহলের ধারণা। স্থানীয়দের একাংশের দাবি, এআইইউডিএফ এর বিধায়করা সাধারণ সংখ্যালঘু জনগণের পাশে না দাঁড়িয়ে রাজ্যের শাসক শক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। এর ফলে ধীরে ধীরে সংখ্যালঘু ভোটারদের আস্থা কমতে থাকে এবং সংখ্যালঘু ভোটের বড় অংশ কংগ্রেসের দিকে সরে যায়। ফলস্বরূপ এক সময় সংখ্যালঘুদের ভরসার প্রতীক হিসেবে পরিচিত এআইইউডিএফ এখন আসামের রাজনীতিতে প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে দাঁড়িয়ে। রাজনৈতিক মহলের মতে দলটির ভবিষ্যৎ টিকিয়ে রাখতে হলে সংগঠন এবং জনসংযোগ উভয় ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন আনতে হবে। দেখুন, আসামের মানুষে ধর্মীয় রাজনীতির মেরুকরণ যেটা করতে চায়, ইউডিএফ হোক চাই বিজেপি হোক, এরা সবসময় ধর্ম নিয়ে রাজনীতি করে। তো ধর্মীয় রাজনীতির মেরুকরণ যারা করে এরা উর্ধে উঠিয়া এবার আসামের মানুষের জনগণে ভোট দিছেন। এবং যখন জোট হয়েছে, বিরোধী পক্ষে জোট করছে বা সরকার পক্ষে জোট করছে, তখন ইউডিএফ রেখেও জোটও লইছে না। তার কারণ হইল যে বিরোধী পক্ষ যেটা বঞ্চ, এটা কোনো যাতে ধর্মীয় সুরসুরি না থাকে। এটার লাগিয়া আজকে আসামও দেখরা আপনি বিশেষ করে মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রায় 35%, 38% আসন। কিন্তু দেখা যায় আমরা আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ে বারবার খালি মিয়া মিয়া কইয়া মুসলিম সমাজে একটা টার্গেট করিয়া থাকেন, যার কারণে মানুষে দেখছে অসাম্প্রদায়িক যে পার্টিগুলো আছে এগুলারে ভোট দেওয়ার লাগে মানুষে ভোট দিছে। আপনি দেখছেন মাইনরিটি ভোট, অনেক ভোটও আমি দেখছি যে যেভাবে আমরা বিরোধী কংগ্রেস হোক বা মিত্র আপনার এই যে তোমার রাইজর দল হোক, এগুলা যেভাবে ভোট গেছে তার মনে হয় 5%ও ভোট ইউডিএফ গেছে না। ইভেন 5% থেকে বেশি ভোট বোধ হয় মাইনরিটি ভোট আমার মনে হয় সরকার পক্ষত গেছে গিয়া কোনো এক কারণে আপনার সোর্স দেখাইয়া বিভিন্ন সমষ্টির। ইউডিএফ আমরা আগের থেকেই বলে আসছি, ইউডিএফ হচ্ছে একটা সাম্প্রদায়িক দল যার কাজই হলো মানুষের কল্যাণের কথা চিন্তা না করে কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায়, সেই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মূল কাজ করেছে ইউডিএফ, যেটা জনগণ বুঝতে পেরেছেন। এই জন্য 2021-এই এরা অলরেডি ধূলিসাৎ হয়ে গিয়েছিল, কিছুটা অংশ বাকি ছিল যেটা 26-এ পুরোপুরি শেষ পেয়েছে। এবং আগামীতে তাদের তালা চাবিটার চাবি আর কখনো খুঁজে পাওয়া যাবে না বলে আমি মনে করি। কথাটা হচ্ছে ভারতবর্ষ হচ্ছে বিবিধতার মধ্যে একতা, এই হচ্ছে ভারতের প্রাণ। কোনো ধর্মীয়করণ দিয়ে ভারতবর্ষ চলে না। আজ প্রশ্ন উঠছে ইউডিএফ নাই হয়ে গেছে। কেন প্রশ্নটা উঠছে? যদি অন্য দৃষ্টিভঙ্গিতে দেখা যায় তাহলে এটাই আসবে যে হয়তো এই দলের প্রার্থীরা নিজেকে ঠিক ভোটার এখানে মেলে ধরতে পারেননি। ভোটার যে পরীক্ষার কসৌটি নিয়ে ভোটাররা বসে আছে, সেই পরীক্ষাতে ওনারা পাশ করতে পারেননি। ভারতবর্ষ কি চায়? উন্নয়ন চায়। ভারতবর্ষের জনগণ কি চায়? স্বাস্থ্য কাঠামো উন্নয়ন চায়। ভারতবর্ষের জনগণ কি চায়? রুজি রুটি, খাদ্য, বস্ত্র, বাসস্থান চায়। সেই দৃষ্টিভঙ্গিতে কোথাও না কোথাও এই দলের নেতৃবৃন্দরা মেলে ধরতে পারেননি এবং ভোটারকে সেই আশ্বস্ত করতে পারেননি, যার দরুন ভোটাররা দেখেছে যে প্রথম ওনাদেরকে সুযোগ দিয়েছিল, কিন্তু সেই সুযোগটা পেয়ে ওনারা কাজে লাগাতে পারেননি। তাই কোথাও না কোথাও শুধু একটা ধর্মীয় মেরুকরণ দিয়ে বা ধর্মের সুরসুরি দিয়ে ভারতবর্ষে অন্তত চলা যায় না। কারণ ভারতবর্ষের সংবিধানে আমরা দেখি ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এটাকে জানতে হবে, এটাকে বুঝতে হবে। শিবসাগর সমষ্টিতে জয়লাভের পর রাইজের দলের সভাপতি অখিল গগৈ কাজিরঙ্গায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, এবারের নির্বাচনে কংগ্রেস তাদের ইতিহাসের অন্যতম খারাপ ফলাফল করেছে। অখিল গগৈ আরও বলেন, ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে ইতিহাসে সর্বাধিক আসন অর্জন করতে সক্ষম হয়েছে, যা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের ইঙ্গিত বহন করছে। নিজের জয়ের জন্য তিনি সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের এই সমর্থন
ওনার কাছে বড় দায়িত্ব। আগামী দিনে তিনি আরও সক্রিয়ভাবে মানুষের জন্য কাজ করে যাবেন এবং মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যাবেন বলেও মন্তব্য করেন। সাংঘাতিক অবিশ্বাস্য যুদ্ধ এখন হ'ল। মই এতিয়াও বিশ্বাস কৰিব পৰা নাই। মই এতিয়াও বিশ্বাস কৰিব পৰা নাই যে বিজেপিয়ে ইমান বেছি চিট, ইতিহাসৰ আটাইতকৈ বেছিকৈ চিট তেওঁলোকে পালে, আৰু আমাৰ বিৰোধী কংগ্ৰেছ দলে ইতিহাসৰ আটাইতকৈ নিম্নতম চিট তেওঁলোকে পালে। মই এতিয়াও বিশ্বাস কৰিব পৰা নাই। মই আমাৰ শিৱসাগৰ বিধানসভা সমষ্টিত 30,000 ভোটৰ ব্যৱধানত জয়ী হ'ম বুলি আশা কৰিছিলোঁ। জয়ী হ'লোঁ প্ৰায় 18,000 ভোটত। মোৰ যিটো হিচাপ আছিলে সেই হিচাপ অনুসৰি মই 30+ জিকিম বুলি ভাবিছোঁ, কিন্তু জিকিলোঁ প্ৰায় 18,000 ভোটত। 12,000 ভোট কমিলে। তাৰমানে কিবা এটা কাৰণত অতি প্ৰবল ঢৌৱে আমাৰ সমষ্টিৰ 12,000 ভোট বিজেপি পিনে লৈ গ'ল। সেইকাৰণে মই ভাবোঁ যে দুটা ধৰণে গোটেই ইলেকশ্যনটোক আমি বিবেচনা কৰিব লাগিব। এটা হ'ল টেকনিকেল ছাইড, যে কিবা গণ্ডগোল আছে নেকি সেই দিশটো এবাৰ ভালকৈ চোৱা চিতা কৰা দৰকাৰ। কিন্তু তাতকৈ গুৰুত্বপূৰ্ণ দিশটো হ'ল যে সমষ্টিৰ পুনৰ্নিৰ্ধাৰণ, SR, আপোনাৰ প্ৰত্যেকগৰাকী মহিলাৰ হাতত 9,000 আৰু 10,000 টকা তুলি দিয়াৰ ঘটনা, অসমৰ মুখ্যমন্ত্ৰীজনৰ এটা সমষ্টিত 2-3 বাৰ সভা সমিতি, বিজেপিৰ সাংগঠনিক স্থিতি, এই আটাইবিলাক স্থিতিৰ বিপৰীতে আমাৰ বিৰোধী পক্ষৰ যি দুৰ্বল অৱস্থান, এফালেদি বিজেপিৰ কোটি কোটি টকাৰ খৰচ, আৰু আমি কেইটামান সামান্য টকাৰে এখন অসমত যুঁজিবৰ কাৰণে ওলাই আহিছিলোঁ। আৰু এটা ঠাইত অকল লুৰিণজ্যোতি গগৈ খোৱাঙতহে কেৱল আমি 3জনে একলগ হৈছিলোঁ। তাৰ বাহিৰে একদিনো আমি কেম্পেইন কৰিব নোৱাৰোঁ। আনকি কেন্দ্ৰীয় নেতৃত্ব কংগ্ৰেছৰ কেন্দ্ৰীয় নেতৃত্ব ৰাহুল গান্ধী, প্ৰিয়ংকা গান্ধীয়ে তেওঁলোকেনো ক'ত কেম্পেইন কৰিলে। প্ৰিয়ংকা গান্ধীৰ লগত মই আছিলোঁ। প্ৰিয়ংকা গান্ধীয়ে যিকেইখন কেম্পেইন কৰিছে মোৰ লগত, সেইখনতো ভাল কেম্পেইন কৰিছে হা। কিন্তু মই প্ৰিয়ংকাক প্ৰস্তাৱ দিছিলোঁ যে আপুনি 4 দিনৰ কাৰণে অসমত থাকি লওক, আৰু ৰাহুল 4 দিনৰ কাৰণে থাকি লওক, ৰাহুল গান্ধী ডাঙৰীয়া, আৰু আহক আমি একেলগে কেম্পেইন কৰিম। মই গৌৰৱ গগৈক প্ৰস্তাৱ দিছিলোঁ যে হেলিকপ্টাৰখনত আমি অনবৰতে একেলগে ঘূৰি থাকোঁ। বিভিন্ন টেকনিকেল কাৰণত সেইটো হৈ নুঠিল, আৰু বিশেষভাৱে বিৰোধী ঐক্যমঞ্চই সময়মতে আচলতে একতা নকৰাটো, ঐক্যবদ্ধ নোহোৱাটোৱে হ'ল প্ৰধান কাৰণ, যিটো কাৰণত আমি সুসংগবদ্ধভাৱে এটা চৰকাৰী বাহিনী, চৰকাৰী স্পন্সৰ, য'ত ইলেকশ্যন কমিশ্যন অফ ইণ্ডিয়া আছে, য'ত তেওঁলোকৰ সকলো মেকানিজমে সহায় কৰিছে, তেওঁলোকৰ লাখ লাখ কোটি কোটি টকা খৰচ কৰিছে, চৰকাৰী টকাৰ ব্যৱহাৰ কৰিছে, 9,000 10,000 এনেকৈ এজন মানুহক দিছে, আৰু ঘৰে ঘৰে 2,000 1,000 প্ৰত্যেক ঘৰ মানুহৰ খামৰ ভিতৰত ভৰাই বিলাইছে। এনে এক ভয়াৱহ ইলেকশ্যন খেলিছে। আৰু তাৰ বিপৰীতে আমি কেৱল মানুহৰ চেণ্টিমেণ্ট, মানুহৰ মৰম, মানুহৰ আদৰ, সেইটোক লৈ ইলেকশ্যন খেলিছিলোঁ। গতিকে মই ভাবোঁ এখন অসম যুঁজ, কিন্তু তাৰ পাছতো এখন অবিশ্বাস্য যুঁজ। মোৰ এতিয়াও বিশ্বাস কৰিবলৈ মন যোৱা নাই, যে বিজেপিয়ে ইমান ভোটত জয়ী হ'ব পাৰে। এতিয়াও বিশ্বাস, আমি যদিও যুঁজখন অলপ অসমানকৈ দিছিলোঁ, তথাপিও মোৰ বিশ্বাস কৰিবলৈ মন যোৱা নাই এতিয়াও। দলপতি এবাৰ নহ'ব চাগে, বিৰোধী দলপতি হ'বলৈ 150, 24জনমান মানুহ লাগে। 150, 5ভাগৰ 1 অংশ। হয়, মাইনৰিটিৰ সংখ্যা বৃদ্ধি হোৱা নাই, বিৰোধীয়ে হৈছে। বিৰোধী এতিয়াতো কংগ্ৰেছ দলৰ কাৰণে ডাঙৰ চেলেঞ্জ হৈ গ'ল। অকল এজন তেওঁলোকৰ আমাৰ সংখ্যাগৰিষ্ঠ মানুহৰ বিধায়ক, আৰু তেওঁলোকৰ 18জন মাইনৰিটি বিধায়ক।
এইটো তেওঁলোকৰ কাৰণে ভয়ানক এটা চেলেঞ্জ। এই কথাটো কংগ্ৰেছক আমি আগতে কৈছিলোঁ। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স
ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করার পর প্রথমবার মণ্ডল কার্যালয়ে পৌঁছালেন রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার। প্রায় 84,000 ভোটের বিশাল ব্যবধানে ঐতিহাসিক জয়লাভের পর দুলভচড়া মণ্ডল কার্যালয়ে তার এই আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুলভচড়া এলাকা জুড়ে কর্মীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো, যা এক প্রকার বিজয় উৎসবে পরিণত হয়। দলীয় কার্যকর্তাদের সম্মুখে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিজয় মালাকার সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই জয় রামকৃষ্ণনগরের সাধারণ মানুষের জয়। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে জানান, তার দূরদর্শী নির্দেশনায় আগামী দিনেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বিধায়কের এই সফর ঘিরে দুলভচড়া এলাকায় এক বিরল উদ্দীপনার চিত্র দেখা যায়, যা তার জনপ্রিয়তার প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল। যেভাবে মানুষের এত বেশি আমাদের আশীর্বাদ আমরা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীর 5 বছরের কাজে আমরা গতবার থেকে এবার আসামও বেশি দিচ্ছি। গতবার আমরা ভারতীয় জনতা পার্টি একটা মেজরিটি পাইছিলাম, এবার ভারতীয় জনতা পার্টি সিঙ্গল মেজরিটি পাইছে এবং অ্যাবসলিউট মেজরিটি পাইছিল। দুটাতেই ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। সঙ্গে আমাদের রামকৃষ্ণনগর সমষ্টি আমরা একটা টার্গেট, প্রতিজন কার্যকর্তা আমরা মনে মনে টার্গেট দিচ্ছিলাম, আর এই টার্গেট নিয়ে কাজ করতে যাচ্ছে। আজকে বা আমরা কিন্তু 1 লাখ 1 লাখ মানে 1,50,000। আমরা যদি দেখি ডিফারেন্স লক্ষ্মীপুর কৌশিকদের বাদ দিলে আসামের দিকে আমরা আপনাদের কার্যকর্তার পরিশ্রমের কারণে যে কালকে আইতে পারছি না, আজকে আপনারা একটা নমস্কার দেওয়া লাগিয়ে আইছি। আমি কেন যতজন কার্যকর্তা আছেন সবকে আমার অন্তরের অন্তর নাকি নমস্কার। বদরপুর রেলওয়ে স্টেশনে ভোট গণনার দিন গভীর রাতে শিলচর রঙ্গিয়াগামী ট্রেনে গোপন সূত্রের প্রাপ্ত খবরের ভিত্তিতে বড়সড় মাদক বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল রেলওয়ে, জিআরপি পুলিশ ও আরপিএফ। এই অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ 2 যুবককে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী। বদরপুর রেলওয়ে জিআরপি থানার ওসি বিনোদ কলিতা জানান, সোমবার রাতে 12টা নাগাদ শিলচর রঙ্গিয়া ট্রেন নাম্বার 15649 এর এসি 2 কোচের 7 ও 8 নম্বর আসনে বসে থাকা সন্দেহজনক 2 ব্যক্তি যাত্রা করছিল। আগাম তথ্য পাওয়ার পরই রেলওয়ে, জিআরপি পুলিশ ও আরপিএফ যৌথ টিম দ্রুত ট্রেনে উঠে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘক্ষণ তল্লাশির পর সন্দেহভাজন 2 যাত্রীকে চিহ্নিত করে ট্রেন থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আটককৃতরা হলেন রানাল দেববর্মা এবং বিবেক দেববর্মা, 2 জনই ত্রিপুরার বাসিন্দা। তাদের সঙ্গে থাকা 2টি ব্যাকপ্যাক ব্যাগে তল্লাশি করে উদ্ধার হয় বিপুল পরিমাণ সন্দেহভাজন গাঁজা। ওজন করে দেখা যায় মোট 12 কেজি 565 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে
অনুমান করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, আগরতলা থেকে লামরিং রেল স্টেশন পর্যন্ত এই মাদক পাচারের কাজ করছিল তারা। এর জন্য প্রত্যেককে 2500 টাকা করে দেওয়ার কথা ছিল। আগরতলার এক নিখিল দাস নামের ব্যক্তির কাছ থেকে তারা এই গাঁজা সংগ্রহ করে বলে দাবি করেছে। যদিও ওই ব্যক্তির সঠিক ঠিকানা তারা জানাতে পারেনি, পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।